দিশে হারা কেমন বোকা মনটারে। বোকা অতি চালাকের এই দুনিয়ায় যে মানুষগুলো একটু সহজ সরল, একটু কোমল হৃদয়ের, আমাদের সমাজ সেই মানুষগুলোকেই বোকা হিসেবে আখ্যায়িত করে। আর সমানে সুযোগ খুঁজতে থাকে তাদেরকে আরো বেশি বোকা বানানোর। তাই ক্যালেন্ডারের পাতায় এপ্রিল মাসের শুরুর দিনটাকে উৎসর্গ করা হয় সেই সব বোকাদের উদ্দেশ্যে। নমস্কার, আমি সুজয় নীল। আজ যত কাণ্ড সোশ্যাল মিডিয়ায় নতুন একটা এপিসোড নিয়ে চলে এসেছি আপনাদের টেলিভিশনের পর্দায়। এই টেলিভিশন নামক যন্ত্রটাও কিন্তু বিখ্যাত বাংলা ব্যান্ড মোহিনের ঘোড়াগুলির দৌলতে আমাদের কাছে বোকা বাক্স হিসেবে বিখ্যাত। তাই যেটা বলছিলাম, এপ্রিল মাসের শুরুর দিন অর্থাৎ এপ্রিল ফুলস ডে সারা পৃথিবীর মানুষের কাছে বোকাদের দিন হিসেবে বিখ্যাত। কিন্তু কিভাবে এই দিনটার উৎপত্তি হয়েছিল, কেন এই দিনটাকেই বোকাদের জন্য উৎসর্গ করা হলো, আজকের এই এপিসোডের শুরুতে কথা বলবো সেটা নিয়েই। এপ্রিল ফুলস ডে এই দিনটা যে ঠিক কবে থেকে শুরু হয়েছিল সেটা নিয়ে ইতিহাসবিদদের মধ্যে নানান মতামত রয়েছে। তবে সবচেয়ে প্রচলিত ধারণাটা জড়িয়ে রয়েছে 16 শতকের ফ্রান্সে। 1582 সাল নাগাদ ফ্রান্সের পুরনো জুলিয়ান ক্যালেন্ডার বদলে নতুন গ্রেগরিয়ান ক্যালেন্ডারে পরিবর্তন হয়। জুলিয়ান ক্যালেন্ডার অনুযায়ী নতুন বছর শুরু হতো বসন্তকালের কাছাকাছি সময়, ওই মার্চ মাসের শেষ বা এপ্রিলের শুরুর দিকে। কিন্তু গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুযায়ী নতুন বছর শুরু হয় 1 জানুয়ারি। কিন্তু সেই সময় যারা এই পরিবর্তনটা মেনে নিতে চাননি এবং মার্চ এপ্রিল মাসে নিউ ইয়ার পালন করতেন, বাদবাকিরা তাদের বোকা হিসেবে দাগিয়ে দিয়ে ঠাট্টা করত। আর সেই কারণেই তাদের বলা হতো এপ্রিল ফুল। ফ্রান্সে এখনো এই দিনটাকে পয়জন ডি এরভিল হিসেবে পালন করা হয়। এই দিনে ওখানকার লোকেরা একে অপরের পিঠে অতি সন্তর্পণে কাগজের মাছ লাগিয়ে দেয়। এবার যার পিঠে ওই মাছটা লাগানো হলো সেটা যখন সে টের পায় তখন বাকিরা মিলে পয়জন ডি এরভিল বলে চেঁচিয়ে ওঠে। এটা একটা ভারী মজার খেলা। কিন্তু এ তো গেল ফ্রান্সের কথা। আবার কোন কোন ইতিহাসবিদদের মতে এপ্রিল ফুলের সূচনা হয়েছিল প্রাচীন রোমের হিলারিয়া উৎসবের মাধ্যমে, যে উৎসবে বসন্তের শেষ দিকে মানুষেরা নানান ছদ্মবেশ ধারণ করে একে অপরকে চমকে দিত। তবে 1800 শতাব্দীতে এই বোকা বানানোর প্রথা ব্রিটেনেও ছড়িয়ে পড়ে। স্কটল্যান্ডে এই প্রথা পরিণত হয় দুদিনব্যাপী একটা উৎসবে, যার প্রথম দিনের নাম হান্টিং দ্য গ্রাউক এবং দ্বিতীয় দিনের নাম টেলি ডে। ধীরে ধীরে এই বোকা বানানোর দিন বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে পড়ে। তাই আজও 1 এপ্রিল তারিখে মানুষের একে অপরকে বোকা বানানোর চেষ্টা করে। আপনি কি জানেন, স্বয়ং রবীন্দ্রনাথ পর্যন্ত এপ্রিল ফুল করেছিলেন তার দাদা জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের এক বন্ধুকে। পায়ে পায়ে হিস্ট্রিতে সেই গল্পই আজ আমাদের বলবে সৌনক। রবীন্দ্রনাথ ঠাকুরের দাদা জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর পড়তেন হিন্দু স্কুলে। তার এক সহপাঠী ছিলেন অক্ষয়চন্দ্র চৌধুরী। MBBL পাশ করে তিনি অ্যাটর্নি হয়েছিলেন, কিন্তু তিনি ভক্ত ছিলেন ইংরেজি সাহিত্যের। বাড়ির কয়েকটা ছেলেকে তিনি শেক্সপিয়ার পড়াতেন, আর পড়াতে পড়াতে তিনি আবেগে আপ্লুত হয়ে উঠতেন। এই অক্ষয়বাবুই কিন্তু ভারতী পত্রিকা তৈরির পিছনে অন্যতম উদ্যোক্তা ছিলেন। তাকেই একদিন এপ্রিল ফুল করার মতলব করলেন জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর আর তার ভাই রবীন্দ্রনাথ ঠাকুর। নকল গোঁফদাড়ি লাগিয়ে রবীন্দ্রনাথ একজন পার্সির ছদ্মবেশ নিলেন, আর জ্যোতিরিন্দ্রনাথ অক্ষয়বাবুকে গিয়ে বললেন, বোম্বাই থেকে কোনো এক পার্সি ভদ্রলোক এসেছেন, তোমার সঙ্গে ইংরেজি সাহিত্য নিয়ে আলোচনা করতে চান। অক্ষয়বাবু শিশুর মতন সরল মানুষ, তিনি তো সেই ফাঁদে পা দিয়েই বসলেন। এই রবীন্দ্রনাথকে তিনি কতবার দেখেছেন, একসাথে আড্ডা মেরেছেন, তার কণ্ঠস্বর পর্যন্ত চেনা, তবু তার ছদ্মবেশ বিন্দুমাত্র ধরতেই পারলেন না। তাকে পার্সি ভেবে বাইরন শেলি কত কিছু আওড়ে রীতিমতন গুরুগম্ভীর আলোচনা শুরু করে দিলেন। এদিকে পাশে দাঁড়িয়ে আছেন জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর। তার তো একেবারে পেট থেকে সোডার মতন ভসভসে হাসি বেরোনোর উপক্রম। এমন সময় সেখানে তারকনাথ পালিত এসে উপস্থিত। এসেই বললেন, এটাকে রবি না? এই না বলে এক চাঁটি মারলেন রবীন্দ্রনাথের মাথায়, আর সাথে নকল গোঁফদাড়ি সব খসে পড়ল। এতক্ষণ যাকে পার্সি ভদ্রলোক ভেবেছিলেন সে কিনা শেষমেশ রবি। অক্ষয়বাবু ফ্যাল ফ্যাল করে চেয়ে রইলেন। তিনি যে কি বেকুব বনে গিয়েছেন তখনও যেন বিশ্বাস করতে পারছিলেন না। অক্ষয়বাবুকে তারপরেও বেশ কয়েকবার এপ্রিল ফুল করার চেষ্টা করেছিলেন তারা। এই নিয়ে জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর বলেছেন, আরো 2-1 বার আমরা তাহাকে এপ্রিল ফুল করার মতলব করিয়াছিলাম, কিন্তু তাহার ঘরে চতুর্মন্ত্রীটি তাহার অনন্য সাধারণ বুদ্ধির প্রাখার্যে সববারেই আমাদের ষড়যন্ত্র ভণ্ডুল করিয়া দিয়াছিলেন।
এপ্রিল ফুলস ডে নিয়ে কথা বলার সময় শুরুতেই বলেছিলাম এমন কিছু মানুষের কথা যারা এই অতি চালাকের দুনিয়ায় একটু সহজ সরল। আচ্ছা, কখনো কোনো অটিজম আক্রান্ত মানুষের সঙ্গে সামনাসামনি দেখা হয়েছে আপনার? যদি কখনো এমন মানুষের মুখোমুখি হন, দেখবেন ওদের হাসিটা কি সুন্দর এবং অপাববিদ্ধ। প্রতি বছর 2রা এপ্রিল এই মানুষগুলোর অধিকার এবং গ্রহণযোগ্যতা বাড়ানোর জন্যই পালন করা হয় ওয়ার্ল্ড অটিজম অ্যাওয়ারনেস ডে। কাতারের উদ্যোগ এবং জাতিসংঘের ঘোষণাকে অনুসরণ করে প্রথমবার 2008 সালে এই দিনটা উদযাপন করা হয়েছিল। এই দিনটা পালন করার মূল উদ্দেশ্যই হল অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার বা এএসডির বিষয়ে বিশ্বব্যাপী সচেতনতা বাড়ানো, মানুষের মধ্যে অটিজম আক্রান্ত ব্যক্তিদের গ্রহণযোগ্যতা প্রচার করা এবং তাদের অধিকার এবং সামাজিক মর্যাদা সুনিশ্চিত করা। 2025 সালে এই বিশেষ দিনটার থিম বেছে নেওয়া হয়েছিল অটিজম অ্যান্ড হিউম্যানিটি, এভরি লাইফ হ্যাজ ভ্যালিউ বিষয়টাকে। এই থিমের মূল লক্ষ্যই ছিল অটিজম আক্রান্ত প্রত্যেকটা ব্যক্তির সামাজিক মর্যাদা প্রতিষ্ঠা করা এবং তাদের সমাজের অংশ হিসেবে স্বীকৃতি দেওয়া। কারণ এই সমাজের প্রত্যেকটা মানুষই সমান মূল্যবান এবং সবাইকে সঙ্গে নিয়ে একটা সুন্দর সমাজ গড়ে তোলা আমাদের সকলের দায়িত্ব। তবে একটা সুন্দর সমাজ তখনই গড়ে ওঠে যখন সেই সমাজের শিশুরা সঠিক শিক্ষা পায় এবং তাদের মন জলের মতো স্বচ্ছ থাকে। আর এই কাজে মা, বাবা এবং শিক্ষক শিক্ষিকার পর যারা সব থেকে বড় ভূমিকা পালন করেন তারা হলেন শিশু সাহিত্যিক। প্রতি বছর 2রা এপ্রিল তারিখটাতে সারা বিশ্ব জুড়ে পালিত হয় ইন্টারন্যাশনাল চিলড্রেন্স বুক ডে নামক একটা দারুণ সুন্দর দিন। বিখ্যাত ড্যানিশ শিশু সাহিত্যিক হ্যান্স ক্রিশ্চিয়ান অ্যান্ডারসনের জন্মদিন উপলক্ষে এই দিনটাকেই ইন্টারন্যাশনাল চিলড্রেন্স বুক ডে হিসেবে বেছে নেওয়া হয়েছিল। অ্যান্ডারসনের লেখা দ্য লিটল মার্মেড, দ্য আগলি ডাকলিং এবং থাম্বলিনার মতো রূপকথার গল্পগুলো আজও সারা বিশ্বের শিশুরা ভীষণ পছন্দ করে। তবে শিশু সাহিত্যের কথা যখন উঠলই, তখন এই বাংলার শিশু সাহিত্যিকদের কথা না বলাটা কিন্তু অপরাধ। এই বাংলার মাটিতেই উপেন্দ্র কিশোর রায় চৌধুরী, দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার, অবনীন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুরদের যদি শিশু সাহিত্যের পথিকৃৎ বলা হয়, তবে তাদের যোগ্য উত্তরসূরি হলেন সুকুমার রায়, লীলা মজুমদার এবং সত্যজিৎ রায়ের মতো সাহিত্যিকেরা। তবে আধুনিক সময় দাঁড়িয়ে যদি গোটা পৃথিবীতে সাড়া ফেলে দেওয়া কোনো শিশু পাঠ্য থেকে থাকে, তবে সেটা নিঃসন্দেহে জে.কে রাউলিং এর লেখা হ্যারি পটার সিরিজ। 90-এর দশকে শুরু হওয়া এই রূপকথার জাদুমন্ত্রে আজকের জেনজিরাও কিন্তু সমানভাবে আচ্ছন্ন। এবছর ইন্টারন্যাশনাল চিলড্রেন্স বুক ডের থিম হল প্ল্যান্ট স্টোরিজ অ্যান্ড দ্য ওয়ার্ল্ড উইল ব্লুম, যা মূলত গল্পের ঢেউ দিয়ে পৃথিবীকে বদলানোর বার্তা দেয়। এই দেখেছেন, ঢেউ বলতে গিয়ে মনে পড়ল জাতীয় সমুদ্র দিবসের কথা। প্রতি বছর 5ই এপ্রিল তারিখটাতে গোটা ভারতবর্ষ জুড়ে পালিত হয় এই দিনটা। 1919 সালের 5ই এপ্রিল প্রথম ভারতীয় মালিকানাধীন বাণিজ্যিক জাহাজ এস লয়্যালটি তৎকালীন বম্বের বন্দর থেকে লন্ডনের উদ্দেশ্যে পাড়ি দিয়েছিল। এই জাহাজটা মূলত সিন্ধিয়া স্টিম ন্যাভিগেশন কোম্পানির মালিকানায় ছিল। ব্রিটিশ শাসনকালে সমুদ্রপথ ব্রিটিশদের নিয়ন্ত্রণে থাকা সত্ত্বেও এস লয়্যালটির এই সমুদ্র যাত্রা ভারতবর্ষের আধুনিক শিপিং ইন্ডাস্ট্রির ভিত্তি স্থাপন করেছিল। তাই 1964 সাল থেকে ভারত সরকার এই দিনটাকে জাতীয় সমুদ্র দিবস হিসেবে পালন করা শুরু করে। জানলে চমকে যাবেন, ভারতবর্ষের মোট বাণিজ্যের প্রায় 95% সমুদ্রপথ মারফত হয়। তাই এই বিশেষ দিনটা ভারতবর্ষের সমুদ্র শিল্পের অবদানকে স্বীকৃতি দেয়, যা দেশের অর্থনীতি, কর্মসংস্থান ও বৈদেশিক বাণিজ্যকে শক্তিশালী করে। পাশাপাশি এই দিনটার মাধ্যমে বিভিন্ন সংস্থা সেই সব নৌচালকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে যারা মাসের পর মাস সমুদ্রে থেকে দেশের জন্য বাণিজ্যকে এগিয়ে নিয়ে যান। এই বছর ন্যাশনাল মেরিটাইম ডের থিম হল ম্যারিটাইম ইন্ডিয়া, এম্পাওয়ারিং প্রগ্রেস। এই থিমটার মূল লক্ষ্যই হল ভারতবর্ষের 7,500 কিলোমিটার উপকূলকে অর্থনৈতিক বৃদ্ধির প্রধান ইঞ্জিন হিসেবে ব্যবহার করে দেশকে একটা বিশ্বব্যাপী সমুদ্র শক্তিতে পরিণত করা। এই সমুদ্র নিয়ে কথা বলতে বলতে বারংবার একজনের মুখ আমার মাথার মধ্যে ভেসে আসছে। জানেন, মানুষের জীবন কতটা অনিশ্চিত সেটা তিনি চলে যাওয়ার পর যেন আরো বেশি করে স্পষ্ট হয়ে উঠল। কথা বলছি স্বর্গীয় রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের বিষয়ে। গত 29শে মার্চ পশ্চিমবঙ্গের দীঘা থেকে অনতি দূরে ওড়িশার তালসারি উপকূলে একটা বেসরকারি টিভি চ্যানেলের হয়ে সিরিয়ালে শুটিং করছিলেন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। কিন্তু বিকেলের দিকে খবর আসে তিনি নাকি আচমকায় সমুদ্রে ডুবে যান এবং তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তারেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এরপরই নানান মহল থেকে মৃত্যুর কারণ হিসেবে নানান থিওরি উঠে আসতে থাকে। কেউ বলেন শুটিং চলাকালীনই নাকি জলে ডুবে গেছিলেন অভিনেতা, আবার কারো কারো মতে শুটিং শেষে জলে নেমে আনন্দ করতে গিয়ে তলিয়ে গেছিলেন তিনি। তবে কারণ যাই হোক, অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের এই মৃত্যু টালিগঞ্জ ইন্ডাস্ট্রির কাছে নিঃসন্দেহে একটা অপূরণীয় ক্ষতি। রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় বললে সবার প্রথমে যে ছায়াছবিটার কথা আমাদের মনে আসে সেটার নাম
নিঃসন্দেহে চিরদিনই তুমি যে আমার। কিন্তু এই ছায়াছবিটি ছাড়াও রূপলী পর্দায় এবং নাটকের মঞ্চে উনি বহুবার নিজের অভিনয় প্রতিভার স্বাক্ষর রেখেছেন। তাই অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকাল প্রয়াণে গোটা বাংলা ভীষণভাবে শোকাহত। জীবন খাতার প্রতি পাতায় যতই লেখো হিসেব নিকেশ, কিছুই রবে না। ভাবা যায় একটা আস্ত বছরের সুখ দুঃখ রাগ অভিমান ভালো মন্দের হিসেব কষা শেষ। সময় তো থেমে থাকার নয়, তা ক্রমশই এগিয়ে চলে। তাই আমরা নতুন আশা নতুন উদ্যমে তাকাবো নতুন বছরের দিকে। সবে গরমকাল শুরু হলো। আবহাওয়াবিদরা মনে করছেন এই বছর আমাদের দেশে মারাত্মক গরম পড়তে চলেছে। আর গরমকালে ভালো থাকার জন্য কি ধরনের খাওয়া দাওয়া করতে হবে এই নিয়ে টিপস দিচ্ছেন ডায়েটিশিয়ান অনুশ্রী মিত্র। নমস্কার, কথা বলবো গরমকালে ভালো থাকার জন্য কি ধরনের খাওয়া দাওয়া করা উচিত। গরমকাল মানে হাজার একটা শারীরিক সমস্যা, ছোট থেকে বড়, কখনো বদহজম, পেটের সমস্যা, খাবার হজম হচ্ছে না, বমি হয়ে যাচ্ছে, পেটে ব্যথা, আবার কখনো গরম লেগে সর্দি কাশি জ্বরও দেখা যাচ্ছে, হিট স্ট্রোকও কিন্তু হতে পারে। গরমকালে এই সমস্ত সমস্যা থেকে দূরে থাকার জন্য কি ধরনের খাওয়া দাওয়া করা উচিত সেটা কিন্তু জানা জরুরি। প্রথমে যেটার কথা বলবো সেটা হচ্ছে হাইড্রেশন। সেটা খুব জরুরি। আমাদের শরীরে জলের মাত্রাকে বজায় রাখার জন্য, আমাদের শরীরকে ঠান্ডা রাখার জন্য জল কিন্তু পরিমাণ মতো খেতে হবে। জল তো খাবোই, কিন্তু তার সাথে এমন কিছু পানীয়র কথা বলবো যেটা আমাদের হজমে সাহায্য করবে এবং তার সাথে সাথে শরীরকেও ঠান্ডা রাখবে। যেমন ধরুন, কিছুই নয়, আমরা যদি একটু লেবু এবং নুন মেশানো জল খাই, সেটা আমাদের ইলেকট্রোলাইট ব্যালেন্সকেও কিন্তু মেনটেন করবে হাইড্রেশনের সাথে সাথে। এছাড়া পুদিনা পাতা ভেজানো জল খেতে পারি, সেটা শরীরকে ঠান্ডা রাখে। এছাড়াও বেলের শরবত বা কাঁচা যে আম পোড়া শরবত, আম পান্না, সেটা কিন্তু হিট স্ট্রোকের মতো সমস্যাকে থেকে আমাদের দূরে রাখে। তো এই ধরনের পানীয় কিন্তু আমরা অবশ্যই গরমকালে খাবো। এছাড়া দইয়ের ঘোল বা ডাবের জল তো আছেই। আমরা অনেক সময় গরমকালে জল তেষ্টা পেলে আইসক্রিম বা কোল্ড ড্রিঙ্কস এগুলো খেয়ে থাকি, কিন্তু এটা আমাদের শরীরের জন্য তো খুব একটা ভালো না, বা ক্যালোরি ছাড়া কিছুই দেয় না। তাই এই অস্বাস্থ্যকর পানীয় বা চটজলদি ঠান্ডা করে এই ধরনের খাবারগুলো থেকে দূরে থেকে আমরা যদি এই ধরনের স্বাস্থ্যকর পানীয় আমাদের গরমকালে খাদ্য তালিকায় রাখি, সেটা কিন্তু আমাদের ভালো রাখবে। দ্বিতীয়ত যেটা বলবো সেটা হচ্ছে আমাদের গরমকালে সবজি এবং ফল। প্রকৃতি এই সময় আমাদের এমন সবজি বা ফল দিয়েছে, সেটা কিন্তু স্বাভাবিকভাবেই যার মধ্যে জলের কন্টেন্ট কিন্তু অনেকটাই বেশি থাকে, যেটা আমাদের শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে। যেমন ধরুন লাউ বা শসা, বা ফলের মধ্যে ধরুন তরমুজ বা মাস্ক মেলন, আঙুর, এগুলো সবই কিন্তু ভিটামিন মিনারেলস এবং অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর এবং জলের মাত্রাও কিন্তু বেশ বেশি। সেটা আমাদের শরীরের জন্য, স্বাস্থ্যের জন্য এই গরমকালে খুবই উপকারী। এরপর যে খাবারটির কথা বলবো সেটা হচ্ছে খুব সহজলভ্য একটি প্রোবায়োটিক, সেটা হচ্ছে টক দই। গরমকালে কিন্তু অবশ্যই খাবেন, যেটা গাট হেলথের জন্য খুবই উপকারী। এই যে গরমকালে বিভিন্ন ধরনের বদহজম, খাবার হজম সংক্রান্ত সমস্যা হয়, সেটার জন্য কিন্তু খুবই উপকারী। সেটা আমরা দই হিসেবে খেতে পারি, দইয়ের ঘোল করে খেতে পারি, বা রায়তা হিসেবেও কিন্তু খেতে পারি। এতে একটু রোস্টেড জিরা পাউডার বা গোলমরিচ গুঁড়ো ইনক্লুড করব। এরপর যে খাবারটির কথা বলবো সেটা স্বাস্থ্য সচেতন মানুষের কাছে একদমই পছন্দের নয়, সেটা হচ্ছে ভাতের কথা। একদমই ঠিক। গরমকালে কিন্তু আপনি অন্য সময় খান বা না খান, গরমকালে কিন্তু ভাত একটা খুব সহজপাচ্য খাবার এবং শরীরকে ঠান্ডা রাখতে এবং খুব সহজে হজম হচ্ছে, ঠান্ডা রাখছে এবং হাইড্রেটেড রাখছে। তাই ভাত আপনি কিন্তু এই সময় অবশ্যই খাবেন, অন্তত একবার সারাদিনে। আর অনেক সময় আমরা গরমকালে দেখবো রুটি বা ওটস এই ধরনের খাবার হজম হতে সমস্যা হয়, এতে ফাইবার কন্টেন্ট অনেকটা হাই থাকে। কিন্তু ভাত খুব সহজেই আমরা হজম করতে পারি। দরকার হলে আমরা আগের দিন রাত্রে জলে ভেজানো ভাত বা পান্তা ভাত যেটা, সেটা কিন্তু আরো বেশি সহজপাচ্য, গাট ফ্রেন্ডলি এবং গরমকালে অবশ্যই কিন্তু খেতে হবে। এটা আমাদের জন্য খুবই উপকারী, শরীরকে ঠান্ডাও রাখে। তাই ভাত আপনি গরমকালে অন্তত একবার খান। এইবার লাস্ট যেটির কথা বলবো সেটা হচ্ছে কি ধরনের খাবার আমাদের গরমকালে এড়িয়ে চলা উচিত। প্রথমে বলবো খুব বেশি ভাজা খাবার, এটা কিন্তু হজম হতে সমস্যা লাগে এবং খুব বাইরে যে সমস্ত
ভাজা খাবার বা জাঙ্ক ফুড যেটাকে বলা হয়, খুব বেশি মশলা দিয়ে রান্না করা খাবার, এইগুলো আমাদের একটু কম খেতে হবে। বরং একটু হালকা, খুব সহজে হজম হয় সেই ধরনের খাবার, একটু কম তেল মশলা দিয়ে খাবার কিন্তু আমাদের খাদ্য তালিকায় রাখতে হবে। আশা করি আপনাদের উপকারে লাগবে এই টিপসগুলো। গরমকালকে আমরা নিজেদের শরীরে খেয়াল রেখে, খাওয়া দাওয়ার উপর নজর রেখে ভালোভাবে এনজয় করতে পারি, একটু যদি সচেতন থাকি। ভালো থাকুন, সুস্থ থাকুন। এইবার আসি এই বছর ৩রা এপ্রিলে অনুষ্ঠিত হওয়া গুড ফ্রাইডে বা পূর্ণ শুক্রবারের কথায়। এই দিনটা মূলত খ্রিস্ট ধর্মের একটা গুরুত্বপূর্ণ পবিত্র দিন, যা ইস্টার সানডের আগের শুক্রবারটিতে পালন করা হয়। কিন্তু ঠিক কি হয়েছিল এই দিনটায়? বাইবেলের নিউ টেস্টামেন্ট অনুসারে যীশু খ্রিস্টকে গেতসেমেন উদ্যান থেকে গ্রেপ্তার করা হয়। তার শিষ্য জিহুদা ইস্কারিয়তের বিশ্বাসঘাতকতায় রোমান সেনারা তাকে ধরে নিয়ে যায়। যিশুকে প্রথমে ইহুদি ধর্মীয় নেতাদের সামনে এবং তারপর রোমান গভর্নর পান্তিয়াস পিলাতের বিচার সভায় হাজির করানো হয়, আর সবশেষে মিথ্যে অভিযোগে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এরপর যিশুকে চাবুক মারা হয়, তার মাথায় কাঁটার মুকুট পরানো হয় এবং ক্রুশ বহন করিয়ে গলগথা পাহাড়ে নিয়ে যাওয়া হয়। সেখানে দুজন চোরের মাঝখানে তাকে ক্রুশে বিদ্ধ করা হয়। দুপুর 12টা থেকে বিকেল 3টে পর্যন্ত তিনি ক্রুশে ঝুলে থাকেন। মৃত্যুর আগে যীশু খ্রিস্টের মুখ থেকে 7টা বাক্য উচ্চারিত হয়েছিল, যার মধ্যে একটা হলো, হে ঈশ্বর, তাদের ক্ষমা করো, কারণ তারা জানে না তারা কি করছে। এইবার মনে হতেই পারে এমন একটা ভয়ঙ্কর ঘটনার সঙ্গে গুড শব্দটি জুড়ে দেওয়ার কি মানে। আসলে প্রাচীন ইংরেজিতে গুড শব্দটি পবিত্র বা ধার্মিক অর্থে ব্যবহৃত হতো, তাই এই দিনটা গুড ফ্রাইডে নামে পরিচিত। অনেকে মনে করেন যিশুর এই আত্মত্যাগ মানবজাতির পাপের প্রায়শ্চিত্ত এবং মুক্তির পথ খুলে দিয়েছিল। তাই এটি শোকের দিন হলেও আধ্যাত্মিকভাবে এটা একটা ভালো দিন। প্রাচীনকাল থেকেই খ্রিস্টানরা এই দিনটাকে উপবাস, প্রার্থনা ও অনুশোচনার মাধ্যমে পালন করেন। গির্জায় ক্রুশের উপাসনা, প্যাশন ন্যারেটিভ পাঠ ও স্টেশনস অফ দ্য ক্রস করা হয়। পাশাপাশি এই দিনটায় কলকাতা সহ পশ্চিমবঙ্গের খ্রিস্টান সম্প্রদায় 7 চার্চ ওয়াক অর্থাৎ হেঁটে হেঁটে 7টা গির্জায় গিয়ে প্রার্থনা করার চল প্রচলিত রয়েছে। এই দিনটা মূলত খ্রিস্ট ধর্মাবলম্বী মানুষদের আত্মসমীক্ষা এবং ঈশ্বরের প্রতি ভক্তির কথা স্মরণ করায়। আমরা অনুষ্ঠানের প্রায় শেষের দিকে চলে এসেছি। সবশেষে বলি মনোরঞ্জন নিয়ে। ভারতবর্ষের রূপলী পর্দায় যেমন ধুরন্ধর দ্য রিভেঞ্জ ঝড় তুলেছে, ঠিক তেমনই ভারতবর্ষের ক্রিকেট ময়দানে ফিরে এসেছেন আসল ধুরন্ধররা। আইপিএল এর প্রথম ম্যাচেই চেস মাস্টার বিরাট কোহলির ধুন্ধুমার ব্যাটিংয়ের সৌজন্যে মন ভরে গেছে আরসিবি ফ্যানদের। কোহলির করা 38 বলে 69 রানের ইনিংস বুঝিয়ে দিয়েছে তিনি ঠিক কিরকম আগুনে ফর্ম নিয়ে মাঠে নেমেছেন। কোহলির মতোই রোহিত শর্মাও রয়েছেন চূড়ান্ত ফর্মে। আইপিএল এর দ্বিতীয় ম্যাচে রোহিত শর্মার 38 বলে 78 রানের ইনিংসের সৌজন্যে কলকাতা নাইট রাইডার্সকে হেলায় হারিয়ে দিল মুম্বাই ইন্ডিয়ান্স। রোহিতের বিধ্বংসী ব্যাটিং দেখে তার ফ্যানরা তো যার পর নাই মুগ্ধ, কিন্তু হতাশ হতে হয়েছে মহেন্দ্র সিং ধোনির ভক্তদের। আইপিএল এর প্রথম 4টে ম্যাচে চোটের জন্য মাঠে নামবেন না এমএসডি। তবে শোনা যাচ্ছে 14ই এপ্রিল সিএসকে ভার্সেস কেকেআর ম্যাচে মাঠে ফিরবেন ধোনি। তবে এবারের আইপিএলে যে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে একথা প্রথম কয়েকটা ম্যাচ থেকেই স্পষ্ট। শেষ পাতে এবার একটু খাওয়া দাওয়ার কথায় আসি। খাদ্যান্বেষী বাঙালির প্রিয় গন্তব্য বেকার্স লেন। সেখানে পৌঁছে গিয়েছিল তন্ময়, শুধু খেতে নয়, খাবারের ইতিহাস বলতে, আর অবশ্যই আপনাদের প্রিয় সেগমেন্ট শব্দবাজি খেলাতে। সারাদিন ধরে সোশ্যাল মিডিয়াতে আমরা যে কত রকমের খাবার খাই তার হিসাব হয়তো আপনার কাছে আছে। আমরা ফিড বলে শব্দ ব্যবহার করি। এই ফিড শব্দটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ সারাদিন ধরে আমরা সোশ্যাল মিডিয়াতে কী কী খাচ্ছি, কী কী দেখছি, আর সেই কারণেই যত কাণ্ড সোশ্যাল মিডিয়াতে। আর সেখানেই বাংলা শব্দের মজার মজার খেলা আর মজার মজার গল্প নিয়ে শব্দবাজি বাংলা শব্দের খেলা। খেয়াল করেছেন হয়তো আমার মাথার উপরে লেখা রয়েছে জেমস হিকি সরণি, এই পিছন দিকের বোর্ডটাতে আর কি। জেমস হিকি সরণি আসলে আমাদের কাছে পরিচিত, বাঙালির কাছে পরিচিত ডেকার্স লেন হিসেবে। খাওয়া দাওয়ার গলি, মানে কলকাতার বা বাঙালির কাছে অত্যন্ত প্রিয় খাবারগুলি, খাদ্যগুলি। কিন্তু এই যে জেমস হিকি খবরের সঙ্গে খাবারের সম্পর্কে কিভাবে এখানে এলো? বাঙালি তথা ভারতের প্রথম খবরের কাগজ বেঙ্গল গেজেট 1780 সাল থেকে মাত্র 2 বছরের জন্য এই বেঙ্গল গেজেট যিনি শুরু করেছিলেন হিকি, অর্থাৎ জেমস অগাস্টাস হিকি, তার নামেই আমরা বলে থাকি আর কি হিকিস বেঙ্গল গেজেট। তাঁরই নামে এই রাস্তার নাম জেমস হিকি সরণি। এই ভদ্রলোকের ভূমিকা সুতরাং বোঝাই যাচ্ছে ভারতের বা বাংলার প্রথম খবরের কাগজ।
এমন একটা খবরের কাগজ যেটা সেই সময় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে যাবতীয় দুর্নীতি সেগুলোকে খুঁড়ে বের করার চেষ্টা করেছিল। ওয়ারেন হেস্টিংসের সঙ্গে রীতিমতো যুদ্ধ বলা যায় বেঁধে গিয়েছিল এই ভদ্রলোকে, জেমস হিকি। তো সেই খবর আর খাবার বাঙালি যা নিয়মিত খায়, আমরা সোশ্যাল মিডিয়ায় খাই, তাই যত কাণ্ড সোশ্যাল মিডিয়াতে আমরা খাবারের গলির মধ্যে ঢুকবো, তাই তো খবরের গলিরও খোঁজ খবর নিয়ে নিলাম। যত কাণ্ড সোশ্যাল মিডিয়ায় আমরা দাঁড়িয়ে রয়েছি ডেকার্স লেনে, বাঙালির খাদ্যগুলি, হাতে বাঙালি অত্যন্ত প্রিয় ডিমের ডেভিল। প্রশ্ন হলো ডেভিলটা ডেভিল কেন, মানে এর মধ্যে কোথায় শয়তান লুকিয়ে রয়েছে। আমি কামড় দিলে অবশ্য শয়তান পাবো না, এমন মশলাদার কিছু একটা পাবো যার নামের মধ্যে আসলে এই ডেভিল নামের রহস্যটা লুকিয়ে রয়েছে। শব্দটা যেটা বাঙালি আমরা ডেভিল বলে থাকি, আদৌ ডেভিল নয়, আসলে ডেভিলড মানে DEVILLED এইরকম একটা শব্দ, সেখান থেকে বাঙালি জিভে আর পেটে গিয়ে এটা হয়ে গেছে ডেভিল। ডেভিলড শব্দটা যদিও বাংলা শব্দই নয়, ঠিকমতো বলতে গেলে আদৌ ইংরেজি শব্দ নয়, আসলে রোমান শব্দ। রোমান সাম্রাজ্যে কোনো একটা জায়গায় তখন ওই রোমান যুগে আর কি খাওয়া দাওয়ার জন্য রোমান সম্রাটরা বিশেষ রকমভাবে পুর দিয়ে, মশলাদার পুর দিয়ে, সেই পুরগুলো স্বাভাবিক আরব দেশ থেকে বা মধ্যপ্রাচ্য থেকে তখন আসতো, তারা সেই পুর দেওয়া খাবার খেতে পছন্দ করতেন ক্রিসমাসের সময় বা অন্যান্য সময়গুলোতে। মধ্যযুগের ইউরোপে গিয়ে তার মধ্যে আরো কিছু মশলা যোগ হতে শুরু করে। বলা হয় যে ইংল্যান্ডে বা ফ্রান্সে এই ডেভিলড শব্দটার জন্ম হয় তখনকার মশলাদার খাবারের জন্য। অবশ্য ডিমের ডেভিল কেন তার একটা থিওরি আছে। বলা হয় যে মধ্যযুগের ইউরোপে একজন ভদ্রলোক নাকি এই ডিমের ডেভিল খেয়ে রাগের মাথায় বলে উঠেছিলেন, ইউ ব্রট দ্য ডেভিল আউট অফ দি এগ। মানে এত মশলাদার, এত ঝাল যে ডিমের মধ্যে শয়তান লুকিয়ে রয়েছে তার মনে হয়েছিল। সেখান থেকে নাকি ডিমের ডেভিলের জন্ম এটা বলা হয়। যাই হোক, এই ডেভিল ব্রিটিশদের হাত ধরে এলো কলকাতায় আর হয়ে গেল বাঙালি উচ্চারণে ডিমের ডেভিল। যত কাণ্ড সোশ্যাল মিডিয়াতে, সোশ্যাল মিডিয়া ফিড, আর তার সঙ্গে সঙ্গে এই আমিও ফিড করছি। যা দেখতে পাচ্ছেন তৈরি হচ্ছে এখানে, এটা হচ্ছে বাঙালি অত্যন্ত প্রিয় স্যান্ডউইচ, রোজকার খাবার। কিন্তু আমরা ডেকার্স লেনে এসেছি এখন বাঙালি খাদ্যগুলিতে স্যান্ডউইচ শব্দটা কি করে বাঙালির খাবারের পাতে চলে এলো সেটা খোঁজ করার জন্য। ইংল্যান্ডের আর্ল অফ স্যান্ডউইচ তিনি কাজের সময় বা খেলাধুলো করার সময় নিজের হাত দুটোকে ব্যস্ত রাখতে পছন্দ করতেন না। তো তিনি চাইতেন হাত দুটো ফ্রি থাকবে কি করে, তাকে অন্যভাবে খাবার খেতে হবে, তিনি উঠে যাবেন না। তিনি নির্দেশ দিলেন তার পাউরুটির মধ্যে মাংসের পুর এমনভাবে দেওয়া হবে যে তার নোংরা হবে না, তিনি উঠবেনও না। তো তৈরি হলো তাঁরই নাম অনুসারে স্যান্ডউইচ, তার পছন্দের এই খাবারটা তৈরি করাটা। ব্রিটিশদের হাত ধরে সেই স্যান্ডউইচ এলো কলকাতায়, এলো বাঙালির পাতে, ঠিক এই তৈরি হচ্ছে যেখানে। এবার নিয়ে নেওয়ার পালা আমার। তো আর্ল অফ স্যান্ডউইচের নামটাকে সম্মান জানিয়ে যে স্যান্ডউইচ তৈরি হলো, সেই স্যান্ডউইচ বাঙালিরও অত্যন্ত প্রিয় হয়ে গেল। যত কাণ্ড সোশ্যাল মিডিয়াতে, আমি এখানেও খাবার খাচ্ছি ডেকার্স লেনে, আপনিও ফিড করবেন সোশ্যাল মিডিয়াতে। এতক্ষণ খাওয়া দাওয়া হলো, তো এবার যে খেলাটা আমরা খেলবো, শব্দবাজি পোচকা যে খেলাগুলো আমরা খেলি, তার খেলাটার নামই দিয়েছি আমি খাবলি। এমন কোনো অংশ আমি খাবলে খেয়ে নিয়েছি যে অংশগুলো চিনে বা অক্ষরগুলোকে বসিয়ে আপনাকে শব্দটা চিনতে হবে। যেমন যে শব্দটা এখন আপনি দেখতে পাচ্ছেন, একটা 5 অক্ষরের শব্দ, আমি দ্বিতীয় আর তৃতীয় অক্ষরটা খেয়ে নিয়েছি। কোন দুটো বর্ণ বসলে এটা একটা 5 অক্ষরের খাবারের নাম হবে, এটা আপনাকে বুঝতে হবে। বুঝতেই পারছেন, এটা হচ্ছে রসমালাই, বেশ মিষ্টি একটা খাবার। এবার বাকি এরকম 3টে খাবারের নাম আপনাকে চিনতে হবে যেগুলো আমি খাবলে খেয়ে নিয়েছি। যে শব্দগুলো দেখলেন তার উত্তর আপনি কোথায় পাঠাবেন? এই যে নিচে দেখতে পাচ্ছেন ইমেল আইডি, এইখানে পাঠাবেন এই উত্তরগুলো। যাদের উত্তর ঠিক হবে, যারা প্রথমের দিকে উত্তর পাঠাবেন, আমরা সামনের সপ্তাহে তাদের নাম দেখাবো দূরদর্শনের পর্দায়। একবার দেখে নিন যে গত সপ্তাহে যারা ঠিকঠাক উত্তর দিয়েছিলেন তাদের নাম কি কি, এই আপনার স্ক্রিনে। যত কাণ্ড সোশ্যাল মিডিয়ায় দেখতে এবং আমাদের সোশ্যাল মিডিয়া বিভিন্ন অ্যাকাউন্ট ফলো করতে ভুলবেন না। দেখা হচ্ছে শব্দবাজি নিয়ে সামনের সপ্তাহে। এই ছিল ভালো মন্দ মিশিয়ে আজকের যত কাণ্ড সোশ্যাল মিডিয়ায়। আপনিও যদি কন্টেন্ট ক্রিয়েটর হন আর এই অনুষ্ঠানে অংশ নিতে চান, তাহলে আমাদের আপনার কন্টেন্ট মেইল করুন ddbanglasocialmedia@gmail.com এ। আর আমাদের বিভিন্ন প্ল্যাটফর্মে ফলো করতে ভুলবেন না কিন্তু। আমাদের এই অনুষ্ঠান প্রতি শনিবার সন্ধ্যে 6:30 এবং মিস করে গেলে মঙ্গলবার দুপুর 12টায় আপনি দেখতে পাবেন। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের সপ্তাহে। নমস্কার।